আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার 2023 সালের নতুন সার্কুলার এই সপ্তাহের ভিতরেই হবে। আপনি যদি ভাষা শিখে স্বল্প খরচে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন এই সার্কুলারে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। হানা একাডেমি থেকে আমি আপনাদের সাথে আছি সাইফুল ইসলাম। কোরিয়াতে যাওয়ার সরকারি এই সার্কুলারে আবেদন করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে এসএসসি পাস হতে হবে। সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস হতে হবে, অথবা সমমানের কোনো ডিগ্রি থাকলেও হবে। এসএসসি সমমান যে সমস্ত ডিগ্রি আছে, যেমন দাখিল, অথবা আপনি যদি ভোকেশনাল থেকে এসএসসি পাস করেন তাহলেও হবে, অসুবিধা নেই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় শর্ত হচ্ছে এই সার্কুলারে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 39 বছরের ভিতরে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 39 বছর বয়সী নারী বা পুরুষ উভয়ে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তৃতীয় শর্ত হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা পাসপোর্ট করে রাখি, অনেক দিন হওয়ার কারণে মেয়াদ শেষ হয়ে যায়। যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আবেদন করা যাবে না। চতুর্থ শর্ত হচ্ছে যদি কারো কালার ব্লাইন্ডনেসের সমস্যা থাকে বা রং বোঝার সক্ষমতা না থাকে, তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকে দেখা যায় সার্কুলারে আবেদন করলো, পড়াশোনা করলো কষ্ট করে, পরীক্ষার পর দেখা গেল সে কালার ব্লাইন্ড, মানে সে রং বুঝতে পারে না, তখন তাকে বাদ দিয়ে দিবে। আপনি 200 মার্কসের পরীক্ষায় যদি 200 পান, তারপরও যদি কালার ব্লাইন্ডের সমস্যা থাকে আপনাকে বাদ দেওয়া হবে, আপনাকে রিজেক্ট করা হবে। কালার ব্লাইন্ডনেস অথবা রং বোঝার সক্ষমতা মানে এটা না যে কোন রঙের কি নাম সেটা জানতে হবে। এই টেস্টটা মূলত এরকম একটা টেস্ট, একটা রঙের উপর অন্য একটা রং দিয়ে সংখ্যা লেখা থাকে, আপনাকে ওইটা দেখানো হবে, ওইটা দেখে আপনার বলতে হবে এখানে কত লেখা। যদি আপনি সংখ্যাটা বলতে পারেন তাহলে আপনার কালার ব্লাইন্ডনেসের কোনো সমস্যা নেই। আর যদি বলতে না পারেন আপনি কালার ব্লাইন্ড, সেক্ষেত্রে কোনোভাবেই আপনাকে তারা অ্যালাউ করবে না, আপনাকে বাদ দিয়ে দিবে। কালার ব্লাইন্ড টেস্ট করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন কালার ব্লাইন্ড টেস্ট। এটা লিখে সার্চ দিলে অনেকগুলো ছবি পাবেন এই কালার ব্লাইন্ড টেস্ট করার জন্য। আমি আপনাদেরকে কিছু নমুনা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এই পিকচারটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার আছে, একটা রং আছে, এবং এই রংটার উপরে অন্য একটা রং দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা সংখ্যা লেখা আছে। আপনাকে জিজ্ঞেস করবে এখানে কত লেখা আছে। আপনি চাইলে সেটা কোরিয়ানে বলতে পারেন, আর কোরিয়ানে না বললেও অসুবিধা নেই, আপনি চাইলে এটা ইংরেজিতেও বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 লেখা আছে। যখন আপনাকে জিজ্ঞেস করবে এখানে কত লেখা আছে, আপনি যদি বলতে পারেন বা আপনি যদি স্পষ্ট দেখতে পারেন যে এখানে 12 লেখা আছে, তাহলে আপনার কোনো কালার ব্লাইন্ডনেসের সমস্যা নেই। আর যারা কালার ব্লাইন্ড, যাদের সমস্যা আছে, তারা অ্যাকচুয়ালি একটা রঙের উপর অন্য একটা রং দিয়ে লেখা থাকলে সেটা তারা দেখতে পারবে না, পুরোটা তারা ঘোলা দেখবে। যাদের সমস্যা আছে তারা এই পিকচারটাকে ঘোলা দেখবে, এখানে সে কোনো সংখ্যা যে লেখা আছে সেটা সে বুঝতেই পারবে না। এইভাবে এই টেস্টটা করা হয়। এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 লেখা আছে। যদি আপনি এটা দেখে বুঝতে পারেন 12 লেখা আছে তাইলে আপনার সমস্যা নেই, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার কালার ব্লাইন্ডের সমস্যা আছে। এই সার্কুলারে আপনার আবেদন না করাটাই বেটার হবে। আমি আরো কিছু পিকচার দেখাচ্ছি আপনাদের। যেমন এই পিকচারটা দেখেন, এখানে লাল রং আছে, লাল রঙের উপরে অন্য একটা কালার দিয়ে লেখা আছে। এই সংখ্যাটা হচ্ছে 27 বা 27। যদি আপনি এটা দেখতে পারেন বা বুঝতে পারেন যেখানে 27 লেখা, তাহলে আপনি কালার ব্লাইন্ড না। এরপরে আবার এটা দেখেন, এই পিকচারেও এখানে একটা আলাদা রং আছে এবং এই রঙের উপর অন্য একটা রং দিয়ে লেখা আছে 9 বা 9। এখানে 9 লেখা আছে। তারপরে আমি আপনাদের আরো দুই একটা পিকচার দেখাচ্ছি।
এটা দেখেন, এই যে একটা রং আছে, রঙের উপর লাল কালার দিয়ে লেখা আছে, এখানে 7 লেখা আছে। যদি আপনি বুঝতে পারেন 7 লেখা আছে তাহলে আপনার কোনো সমস্যা নেই। মূলত কালার ব্লাইন্ডটা এক জিনিস, এবং চোখে যে আমরা অনেক সময় কম দেখি, বেশি দেখি বা চশমা ব্যবহার করতে হয়, সেটা অন্য এক জিনিস। আপনি চশমা ব্যবহার করেও এই কালার ব্লাইন্ডের পরীক্ষা দিতে পারবেন বা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চোখের সমস্যাটা এক জিনিস, চোখে কম দেখায় এক জিনিস, এবং কালার ব্লাইন্ডের সমস্যাটাও অন্য একটা জিনিস। আমার জানা মতে যদি কেউ কালার ব্লাইন্ড হয়, এটার প্রপার ট্রিটমেন্ট বা সঠিক চিকিৎসা আমাদের দেশে সাধারণত এখন পর্যন্ত নেই আমার জানা মতে। আর যদি এই সমস্যা হয়েই যায়, আমার পরামর্শ রইল আপনারা আবেদন করবেন না, কারণ ফাইনালি বাদ পড়ে যেতে পারেন। বা যাদের সমস্যা আছে, আপনারা চাইলে ভালো কোনো ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন যে এটা রিকভার করা যাবে কিনা। এই ছিল কালার ব্লাইন্ড টেস্ট। এরকম আপনাকে 3 থেকে 4টা সংখ্যা জিজ্ঞেস করা হবে। যদি আপনি 1-2টা পারেন তাহলে আর জিজ্ঞেস করবে না, আর কেউ যদি না পারে তাহলে তাকে অনেকগুলো জিজ্ঞেস করে। আশা করি কালার ব্লাইন্ড টেস্ট কিরকম হয় বা কালার ব্লাইন্ড জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যাদের কালার ব্লাইন্ডের সমস্যা আছে, যাদের রং বোঝার সক্ষমতা নেই, তারা এই সার্কুলারে কোনোভাবেই আবেদন করতে পারবে না, বা আবেদন করলেও আপনি ফাইনালি বাদ পড়ে যাবেন। এর পরের শর্ত হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। মানে আপনি যদি মাদকাসক্ত হন, মানে হচ্ছে মাদক দ্রব্য গ্রহণ করেন, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। পরের শর্ত হচ্ছে যার কোনোদিন রাষ্ট্রীয় কঠোর কোনো শাস্তি হয়নি, বা সহজে বললে যারা কখনো কোনোদিন জেল খাটেনি। যদি এরকমটা হয়ে থাকে যে আপনার নামে বড় কোনো মামলা মোকদ্দমা হয়েছিল বা আপনি অনেকদিন জেল খেটেছেন, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করলেও ফাইনালি বাদ পড়ে যাবেন। কেন বাদ পড়ে যাবেন? কারণ যদি আপনার ভিসা কনফার্ম হয়ে যায়, ভিসা ইস্যু হয়ে যায়, তখন একটা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়। যখন আপনি এই বড় ধরনের কোনো শাস্তি রাষ্ট্রের পক্ষ থেকে পেয়ে থাকবেন, ফাইনালি যদি পুলিশ ক্লিয়ারেন্স নিতে যান তখন আপনাকে আটকিয়ে দেওয়া হবে, আর পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া হবে না। পুলিশ ক্লিয়ারেন্স আপনার লাগবেই সর্বশেষ। এই জন্য বড় কোনো শাস্তি হলে, মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে বা অনেকদিন জেল কেটে থাকলে, তাদেরকে এই সার্কুলারে আবেদন করতে অনুৎসাহিত করা হয়। 7 নম্বর শর্ত হচ্ছে যার কোনোদিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি। মানে সহজ কথা হচ্ছে যে আপনি যদি ইতিপূর্বে দক্ষিণ কোরিয়াতে গিয়ে থাকেন এবং কোনো একটা সমস্যার কারণে আপনাকে দক্ষিণ কোরিয়া থেকে আবার ফেরত পাঠানো হয়ে থাকে, এমনটা হলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। 8 নম্বর শর্ত হচ্ছে যার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যারা অনেক বড় বড় ক্রাইম করে বা অপরাধ করে, তাদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা থাকে, তারা চাইলেও বিদেশে যেতে পারে না। এই রকম কোনো নিষেধাজ্ঞা থাকলে আপনি দক্ষিণ কোরিয়াতে এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। এরপরে 9 নম্বর যে শর্তটা আছে, ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, মানে 3D কাজের আগ্রহ থাকতে হবে। এই 3D কথাটা নিয়ে আপনাদের অনেকের কৌতূহল আছে। মানে এই ভিসাতে, এই সরকারিভাবে আপনি জব ভিসায় দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করলে আপনার ওখানে যে কাজ করতে হবে সেটা নোংরা পরিবেশে কাজটা হবে, সেই কাজটা অনেক কঠিন হবে এবং সেই কাজটা বিপজ্জনক হবে। এই টাইপের কাজ করতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলেই কেবল আপনি এই সার্কুলারে আবেদন করবেন। ওখানে গিয়ে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে এবং ওখানে আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক নোংরা কাজ করতে হবে এবং আপনার কাজটা বিপজ্জনকও হতে পারে। অ্যাকচুয়ালি এই 3D কথাটা এর আগে কোনো সার্কুলারে উল্লেখ করা হয়নি, এখন উল্লেখ করে দেওয়ার কারণ হচ্ছে ওখানে গিয়ে সবাই যখন কষ্টের কাজে পড়ে যায় বা কষ্ট করে কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তখন এটা অনেকেই মেনে নিতে পারে না বা তখন বিভিন্ন সমস্যা হয় বা কোম্পানি চেঞ্জ করে। এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার জন্য আগেই সার্কুলারে উল্লেখ করে দেওয়া হচ্ছে
যে আপনি যদি কষ্টের কাজ করতে পারেন, আপনি যদি নোংরা কাজ করতে পারেন, আপনি যদি বিপজ্জনক কাজ করতে পারেন বা করতে আগ্রহী থাকেন, তাহলেই আপনার আবেদন করা উচিত, অন্যথায় আপনার আবেদন করা উচিত না। আপনি দক্ষিণ কোরিয়াতে গিয়ে একবারে শুরু থেকেই মান্থলি অ্যাভারেজে প্রায় 2 লাখ টাকা প্লাস ইনকাম করবেন, বা আপনার স্যালারি এখন যে বেসিক স্যালারি রেঞ্জ, তাতে আপনার স্যালারি প্রথম মাস থেকেই 2 লাখ টাকার মতো হবে। আপনাকে একটা কোম্পানি কখন 2 লাখ টাকা পে করবে? যখন আপনি তাদেরকে ওই 2 লাখ টাকার বেশি মূল্যের কাজ করে দিতে পারবেন। সুতরাং আপনি সার্কুলারে ওখানে গিয়ে কিভাবে আশা করতে পারেন যে আপনার একবারে সহজ কাজ হবে, বা আপনাকে কোনো কাজ না করিয়ে বা হালকা কাজ করিয়ে আপনাকে এত টাকা বেতন দিবে? এটা আশা করা অনুচিত হবে বা বোকামি হবে। এই 9 নম্বর শর্তটা সহজ কথায় এটা জুড়ে দেওয়ার একটাই কারণ, আপনাকে আগেই জানিয়ে ওখানে নেওয়া হবে যে ওখানে অনেক কষ্টের কাজ এবং অনেক কঠিন কাজ করতে হবে। এটা কাজ করতে যদি আপনি রাজি হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। আর সর্বশেষ বা 10 নম্বর শর্ত হচ্ছে যে E9 অথবা E10, এটা হচ্ছে ভিসা ক্যাটাগরি। E9 এবং E10 দুইটা ভিসা ক্যাটাগরির নাম। E9 এবং E10 ভিসায় কোরিয়ায় 5 বছর তার বেশি বসবাস করে নাই এমন কোনো ব্যক্তি, মানে অনেকে এর পূর্বে এই সিস্টেমে, এই সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গিয়ে হয়তো 5 বছর তার বেশি জব করে আসছে বা থেকে আসছে। যদি কেউ এর আগে 5 বছর বা তার বেশি থেকে থাকে দক্ষিণ কোরিয়াতে, তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এই ছিল দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে যাওয়ার সার্কুলারে আবেদনের যোগ্যতা। একবারে সহজ কথা হচ্ছে, আপনার এসএসসি পাস করতে হবে বা সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে, বয়স 18 থেকে 39 বছরের ভিতরে থাকতে হবে, আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট থাকার পরেও পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, আর আপনার কালার ব্লাইন্ডনেসের সমস্যা থাকা যাবে না। মূলত এই 4টাই মূল যোগ্যতা, বাকিগুলো এটার সাথে অ্যাটাচ আছে, বাট এগুলো নিয়ে এতটা ভয় না পেলেও চলবে। সব কথা তো আর ভিডিওতে বলা যায় না। তো যাই হোক, এই শর্তগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে, এই যোগ্যতাগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারেন। এটা খুবই ভালো একটা সুযোগ। প্রতি বছর দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকে। 2022 সালে 5,500-এর বেশি মানুষ এই সিস্টেমে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছে, এবং 2023 সালে এর অনেক বেশি সংখ্যক মানুষ দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করবে। অলরেডি বোয়েসেল ঘোষণা দিয়েছে। বোয়েসেল হচ্ছে বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠান যারা এই দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে লোক পাঠিয়ে থাকে। বোয়েসেল খুবই ভালো একটা প্রতিষ্ঠান, স্বচ্ছ একটা প্রতিষ্ঠান। এরা খুব সুন্দরভাবে এটা প্রসেস করে থাকে বা স্বচ্ছভাবে প্রসেস করে থাকে। এখানে এই সার্কুলারে আবেদন করার জন্য বা এই সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য কোনো মিডিয়া নেই, কোনো তৃতীয় পক্ষ নেই, কোনো দালাল নেই। আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। আপনি সব কাজ একাই শেষ করে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পারবেন। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কোরিয়ান ভাষা শেখা। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন আর যদি পাসপোর্ট থেকে থাকে, আপনার উচিত হবে কোরিয়ান ভাষা শেখা শুরু করা, কারণ এই সার্কুলারের পরীক্ষা হয়তো বা এপ্রিল মাস থেকে শুরু হতে পারে, হাতে বেশি সময় নেই। আপনার উচিত হবে প্রচুর পড়াশোনা করা এখন থেকে। আর যদি পাসপোর্ট না থেকে থাকে, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা কোরিয়ান ভাষা শেখা শুরু করেন আর পাসপোর্টটা করে ফেলেন। এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনার কাজ হচ্ছে কোরিয়ান ভাষার উপরে পরীক্ষা দিয়ে পাশ করা। সুতরাং আপনার অবশ্যই কোরিয়ান ভাষাটা শিখতেই হবে। আর এখন থেকে প্রতি বছর 2বার সার্কুলার হবে। একটা হচ্ছে ভাষা পারদর্শীদের সার্কুলার, মানে যারা ভাষা জানে তাদের সার্কুলার। যদি আপনি ভাষা জানেন, লটারি ছাড়াই সরাসরি পরীক্ষা দিয়ে আপনি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। আর যারা ভাষা জানে না, তাদেরও আলাদা একটা সার্কুলার হবে। সেই ক্ষেত্রে তাদের লটারি ধরতে হবে, লটারিতে নাম উঠতেও পারে, নাও উঠতে পারে। এই জন্য ভাষা পারদর্শীদের যে সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ, ভাষা শিখে এই সার্কুলারে আবেদন করা উচিত। আর এই সার্কুলারে দক্ষিণ কোরিয়াতে গেলে আপনার কি কি সুযোগ সুবিধা বা কি কি আপনি পাবেন, আপনার যাওয়া উচিত কিনা, এটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে এক কথায় বলে রাখি, এটা
খুবই ভালো একটা সুযোগ। যাদের পাসপোর্ট আছে আপনাদের উচিত হবে এই সার্কুলারে ভাষা শিখে আবেদন করা। যদি আপনি যেতে পারেন এটার ফিউচার অনেক বেশি ভালো। সর্বসাকুল্যে মাসে মিনিমাম 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সবাই ভালো থাকবেন। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।